শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ইনু মেনন সহ আসামি 28 জন। গ্রেপ্তার সাবেক মন্ত্রী দীপু মনি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট। ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা যে জাতিসংঘ থেকে ওটা এরা হয়তো পাঠাবে, এবং ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কি ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কি ধরনের হেল্প পাবে, এই তিনটা ব্যাপারে আলাপ হয়েছে। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। জালিয়াতি করে সংশোধন এনেছিল শেখ হাসিনা সরকার, বললেন রিটকারী। ৪১ মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ হাসিনার আত্মসাৎ করা $৫০০ কোটি ফেরাতে ইইউর সহযোগিতা চায় বিএনপি। ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা মির্জা ফখরুলের। ১২ সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ। ৬০ জেলা পরিষদ, ৪৯৪ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ পৌর মেয়র পদ শূন্য ঘোষণা। সংস্কারের অংশ, বললেন উপদেষ্টা। মেগা প্রকল্পে অন্য দেশের তুলনায় বাংলাদেশে ব্যয় বেশি কেন, প্রশ্ন পরিকল্পনা উপদেষ্টার। বললেন প্রয়োজনে ক্ষতি মেনেই বাদ দেওয়া হবে চলমান যে কোনো প্রজেক্ট। এবং অবকাঠামো ও সুযোগ সুবিধা পরিদর্শনে বিসিবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেখা করলেন তামিম ইকবালের সঙ্গেও। ক্রিকেট বোর্ড থেকে জালাল ইউনুসের পদত্যাগ। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যার এই মামলায় আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনও। এদিকে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি। এ ঘটনায় সোমবার শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ জনকে। এই মামলায় শেখ হাসিনা সহ আসামির তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও রয়েছেন আসামির তালিকায়। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়া হয়েছে মামলায়। এদিকে ছাত্র জনতার ওপর নির্বিচারে হত্যার দায়ে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। একটি বেসরকারি মানবাধিকার সংগঠন রিটটি করেছেন। রিটে শেখ হাসিনার নামে থাকা সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নির্দেশনাও চাওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে তাকে। চাঁদপুর ৩ আসন থেকে টানা 3বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপু মনি। ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও শামীম ওসমান সহ ৬২ জনের নামে একটি হত্যা মামলা করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে শিক্ষার্থী ওয়াসিম নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০৮ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ি ও ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৬২ জনের নাম উল্লেখ করে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহত মিলনের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
চট্টগ্রামে সহিংসতায় শিক্ষার্থী ওয়াসিম নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল সহ 108 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। নিহত ওয়াসিমের মা জোসনা বেগম বাদী হয়ে নগরীর 5 লাইশ থানায় এ মামলা করেন। 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তোরাব নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ 18 জনের বিরুদ্ধে সিলেটের সিএমএম আদালতে মামলা করা হয়েছে। চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলা করেন তোরাবের বড় ভাই আবুল আহসান। অন্যদিকে একই আদালতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সিটি মেয়র আনোয়ারুজ্জামান সহ 76 জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে কাগজপত্র পর্যালোচনা করে বিষয়ের গুরুত্ব অনুধাবন করে হত্যা মামলার বিচার নিশ্চিতের জন্য এফআইআর করে আদেশ করেছেন। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সদরের ভুয়াছড়ি এলাকার ইউনিয়ন যুবদল নেতা আব্দুল রহিম বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ 468 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা মেলে। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আওয়ামী লীগ। আনা হয় সংবিধানের ৫৫ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে এই সংশোধনী। সোমবার ৫৫ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। ৫৫ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে। আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। গণভোট না করেই ৫৫ সংশোধনী পাশ করা হয়েছে। সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারিতার ভিত্তিতে ৫৫ সংশোধনী পাশ করা হয়। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনে আহতদের সময়ের শ্রেষ্ঠ তরুণ আখ্যা দিয়ে তাদের পুনর্বাসনের কাজ শুরুর ঘোষণা দিলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নিয়ে একথা বলেন তিনি। তাদের মূলধারায় ফিরিয়ে এনে নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যত প্রকল্প আছে, যত প্রোগ্রাম আছে, সেগুলোকে আমরা এই বাচ্চাদের উপরে ফোকাস করে আমরা এখন সাজাতে যাচ্ছি। এ সময় আন্দোলনকারীদের স্মরণে রাখার জন্য যা করার সবকিছু করা হবে বলেও জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। আমার আসার কারণে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। হয়তো নেক্সট উইকে আসতে পারে। রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা, এটা নিয়েও ওনারা আলাপ করছিলেন। 1 নম্বর প্রায়োরিটি হলো আইন শৃঙ্খলা, এগ্রিকালচার মিনিস্ট্রি হলো আমি কিভাবে প্রোডাকশন বাড়াইয়া লোকজনের খাওয়াইতে পারি বেশি। রাতের সময় আরও থাকছে। ওষুধ ব্যবসায় অনিয়ম নিয়ন্ত্রণে এবার ভোক্তা অধিকারের সঙ্গে মাঠে শিক্ষার্থী ও সেনাবাহিনী। চট্টগ্রামে 2 ব্যবসায়ীকে জরিমানা, অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সতর্ক। আওয়ামী লীগ সরকারের 18 সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 এমপি সহ 41 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে সংস্থাটি। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির দুর্নীতির তথ্য অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 বছরেরও বেশি সময় ধরে চলা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার একে একে সামনে আসছে তৎকালীন এমপি মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে বেশ কয়েকজন রাঘব বোয়ালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। তারই ধারাবাহিকতায় এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ আওয়ামী লীগের সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 সাবেক সংসদ সদস্য সহ মোট 41 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। শুধু মন্ত্রী এমপি নন, দুদকের অনুসন্ধান ও তদন্তের তালিকায় রয়েছে আওয়ামী সরকার ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারাও। দুদকের তথ্যমতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে সংস্থাটি। সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিগত সরকারের সময় প্রভাবশালী এই পুলিশ কর্তার রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দা সহ বিদেশেও অডেল সম্পদ থাকার অভিযোগও তার বিরুদ্ধে। এদিকে প্রায় 3 বছর ধরে ঝুলে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান গতি পেয়েছে। তার অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রূপপুর প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাচার করা $500 কোটি দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছেন বিএনপি নেতারা। স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন বিভিন্ন সারির নেতারাও। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনায় দোয়াও করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, একটি চক্র ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুল সালামের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার আত্মসাৎ করা $500 কোটি দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি। এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং
আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। বৈঠকে আগামী সংসদ নির্বাচন সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে রোসাটম। এ নিয়ে এক বিবৃতি দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য সত্য নয়। এ নিয়ে প্রয়োজনীয় আদালতে শরণাপন্ন হতেও প্রস্তুত তারা। আর্থিক অঙ্কে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজন সদস্যের নামে $500 কোটি আত্মসাতের অভিযোগ ওঠে। সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করা যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ডিফেন্স কর্প নামে একটি প্রতিষ্ঠান সম্প্রতি তাদের অনলাইনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অর্থ আত্মসাতের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে রূপপুর প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে রোসাটমের সম্পৃক্ততার কথাও বলা হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে বাংলাদেশের কিছু গণমাধ্যমও খবরটি অনুবাদ করে প্রকাশ করে। এর একদিন পরেই মস্কো থেকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম তাদের অবস্থান স্পষ্ট করে এক বিবৃতি দেয়, যেখানে বলা হয়েছে প্রকাশিত বা প্রচারিত তথ্যগুলো প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এছাড়া রোসাটম বলেছে, প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিতকরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের স্বার্থ ও সুনাম রক্ষায় প্রয়োজনে আদালতের শরণাপন্ন হতেও নিজেরা প্রস্তুত বলে দাবি করে রাশিয়ার সংস্থাটি। রূপপুর প্রকল্পকে কলঙ্কিত করার প্রয়াসেই গণমাধ্যমে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও দাবি রোসাটমের। সময় সংবাদ, ঢাকা। এক আদালতে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে সময় টিভি বন্ধ চেয়ে আরেক আদালতে রিট করা হয়। বিষয়টি নজরে আনা হলে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী বলেন তিনি জানতেন না। এদিকে আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সময় টিভির এমডি ও সিইওর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ইলিগাল একটা রেজলিউশন করেছে সিটি গ্রুপ যে তারা এমডি, তারা চেয়ারম্যান, এবং তারা এমডিকে বাইরে করে দিচ্ছে। তো এই রেজলিউশন করছে, ওই রেজলিউশন চ্যালেঞ্জ করছে। কোম্পানি কোর্টে পেন্ডিং আছে, কোম্পানি কোর্টে অ্যাডমিট হয়েছে এবং সেটা 22 তারিখে হিয়ারিং জন্য ফিক্সড আছে। আবার কিন্তু ওরা কন্টেস্ট করছিল সিটি গ্রুপ, কিন্তু এখানে এসে কোম্পানি কোর্টে এসে আবার সে খবর গোপন করেই বিস্তারিত না বলেই আবার আরেকটা রিট বেঞ্চে গেছে, সেখান থেকে তারা স্টে নিয়েছে। তো আমরা এটা তো যে সাবপ্রেশন অফ ফ্যাক্ট, একই ম্যাটারে দুই কোর্টে যেতে পারে না, দুই কোর্টে যেতে পারেন না, এবং এটা সব কিছু সেটেল হবে কিন্তু কোম্পানি কোর্টে। ওনারা সাপ্রেস করেছেন। তো আমরা এটা এগেনস্টে সিটি গ্রুপের এই রিটের এগেনস্টে, অর্ডারের এগেনস্টে আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে যাবে, চেম্বার যাওয়া যাবে। ডেফিনেটলি তথ্য গোপন করে, সেটা তো একই ম্যাটারে অলরেডি কোম্পানি কোর্টে অ্যাডমিট করেছে, গ্রহণ করেছে, অ্যাডমিট হয়েছে কোম্পানি ম্যাটার, এবং 22 তারিখে ফিক্স করা আছে হিয়ারিংয়ের জন্য। তারা আবার এটাকে রেখে যেহেতু এখানে রিসিভ করতে পারলো না এবং এখানে বন্ধ করে দেওয়ার কোনো অর্ডার পেল না, তারা আবার কিন্তু ওখানে গেছে অর্ডার দেওয়া, সাপ্রেস করে। একই প্রেয়ার ছিল এ বন্ধ করে দেওয়ার জন্য। কারণ কি, তারা হলো সিটি গ্রুপ একসময় আওয়ামী লীগকে ফাইন্যান্স করতো, আওয়ামী লীগকে ব্যাকআপ করতো, ঠিক আছে। তারা ভয় পাচ্ছে তাদের 60-70টা ষাট 70টা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে। এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। এই কোম্পানি নিয়ে তুমি কথা বলো, আর তুমি অন্য কোনো অন্যায় করে থাকো, তোমার ভাঙবে, সেটা তো টেলিভিশন বন্ধ হবে কেন? আর এটা ইলিগাল রেজলিউশন করলে কেন তোমরা? তো আমরা ইন এনি কেস আমরা হাইকোর্টের অর্ডার এগেইনস্টে অ্যাপ্লিকেশনে যাবো আমরা, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেপার পেলে, ডকুমেন্টগুলো পেলে, আজকে চেষ্টা করছি আজকে পেতে, ডকুমেন্টগুলো আজকে পেলে হয়তো কালকে ফাইল করে দেবো। গণমাধ্যমের ওপর হামলা ও সম্প্রচার বন্ধের ঝুঁকির বিষয়ে নিন্দা ও উদ্বেগ জানিয়েছে গণমাধ্যম সংস্কার উদ্যোগ। একই সঙ্গে জড়িতদের বিচার ও স্বেচ্ছাচারিতা বন্ধের তাগিদ দিয়েছে সংগঠনটি। আশরাফুল ইসলাম রানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেলে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24 সহ কয়েকটি গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। মালিকানার দ্বন্দ্বে সময় টেলিভিশনে কর্মরত সাধারণ সাংবাদিককর্মীদের পেশাগত ঝুঁকি বা চাকরির অনিশ্চয়তা যেন তৈরি না হয় সে বিষয়ে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
গণমাধ্যমগুলোতে চলমান অগণতান্ত্রিক আচরণ ও স্বেচ্ছাচারিত অবসানের তাগিদ সংগঠনটির নেতাদের। দেশের 12 সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া 60 জেলা পরিষদ ও 494 উপজেলার চেয়ারম্যান এবং 323 পৌরসভা মেয়রকে অপসারণ করা হয়েছে। পুরো ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। গত 5 আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। এতে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে দেশ জুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়। এমন অবস্থায় জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ পরিস্থিতিতে দেশের সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করার পাশাপাশি পর্যায়ক্রমে এসব স্থানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের 60টি জেলা পরিষদের চেয়ারম্যান, 493 উপজেলা চেয়ারম্যান, 323 পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এছাড়া দেশের 7টি পৌরসভায় থাকা প্রশাসককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সব মিলিয়ে খালি হওয়া 61টি জেলা পরিষদে সরাসরি প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এদিকে সোমবার 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আন্দোলনের যে প্রত্যাশা এবং দাবি যে পুরনো কোনো রিজিম সংক্রান্ত একটা রিপ্রেজেন্টেটিভ বডি, ছোট থেকে বড় পর্যন্ত রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন, গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। সারা দেশের ইউনিয়ন পরিষদের কার্যক্রম খতিয়ে দেখে প্রয়োজনে সেখানেও জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। প্রয়োজনের তাগিদে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা সেভাবে নেওয়া হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে কার স্বার্থে? কেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্প ব্যয় এত বেশি? পরিকল্পনা মন্ত্রণালয়ের এমন নানা বিশৃঙ্খলার কথা তুলে ধরেন উপদেষ্টা। জানিয়েছেন, প্রয়োজন বিবেচনা করে কিছু ক্ষতি মেনে নিয়েই বাদ দেওয়া হবে চলমান যে কোনো প্রকল্প। বড় বড় প্রকল্প যেখানে খরচ প্রতি ইউনিট, যেটা রাস্তা হোক, অন্য অবকাঠামো হোক, বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি খরচ করেছে। কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে? যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এইটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। জাপানের অর্থায়নে চলা প্রকল্পগুলো বন্ধ হবে না, বরং এসব প্রকল্পে অর্থ ও কারিগরি সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে দেশটির রাষ্ট্রদূতকে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সরকার পরিবর্তনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসায় জাপান সন্তুষ্ট বলেও জানান তিনি। উনি বললেন যে আমরা তোমাদের ব্যাপারে এখন উই আর হ্যাপি, আমি ওদের স্টেবিলিটি ফিরে আসছে, কিছুটা এসেছিল কয়েকদিনের জন্য, এখন স্টেবিলিটি তোমরা এসে আর রিফর্মের কথা বলে সে বলে যে উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দি প্রজেক্ট যেগুলো আছে সেইগুলো তারা অ্যাসুরেন্স চাচ্ছে। আমি বলছি এইগুলি চলবে এবং সেই ব্যাপারে তারা গিভেন দ্য অ্যাসুরেন্স। আমরা বলেছি বাজেট সাপোর্ট দেওয়ার জন্য কিছু, ওটা এখন ডিসাইড না করা। কতগুলি প্রকল্প আমরা বলি যেগুলো আছে সেগুলো দ্রুত যেন অর্থ ছাড় করে, বিশেষ করে আমার ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এগুলো কিন্তু অনেক হেল্প করবে। রেলের টিকিট কালোবাজারিতে রেলের লোকজনই জড়িত উল্লেখ করে তা দূর করতে টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। দায়িত্ব গ্রহণের পর রেলপথ মন্ত্রণালয়ের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের একথা বলেন তিনি। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে আসেন মোহাম্মদ ফাউজুল কবির খান। শুরুতেই তিনি ভবনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখান থেকে রেলের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন। স্বল্প সময়ের মিটিং শেষে উপদেষ্টা মুখোমুখি হন সাংবাদিকদের। ফাউজুল কবির খান জানান, রেলের টিকিট কালোবাজারিতে রেলের লোকেরাই জড়িত। কালোবাজারি ঠেকাতে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, রেলের দখল করা জমি উদ্ধারেও কাজ করবে মনিটরিং টিম। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। রেলেরই সঙ্গে জড়িত
কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, রেলের দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেয়া হবে। আপনি যদি পাবলিক এক্সপেকটেশন, আপনাদের এক্সপেকটেশন যদি মিট করতে পারেন, আপনি চলে যেতে হবে। উইল ফাইন্ড আউট সামবডি উইল ডু ইট। ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। লোকসানি প্রতিষ্ঠান থেকে রেলকে লাভজনক খাতে পরিণত করতে কার্যক্রম গ্রহণ করা হবে জানিয়ে ফাউজুল কবির খান জানান, এজন্য শুরুতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হবে। ব্যয় সংকোচনমূলক প্রস্তাব দিতে হবে, কারণ আপনার যদি আয় না থাকে আপনি কী করবেন? আপনি খরচ কমাবেন। তো ওই জন্য খরচ কমানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা প্রত্যেক ইয়েতে বলা হয়েছে। এখনো বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ আন্তদেশীয় রেল যোগাযোগ। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা জানান, ভারতের সিদ্ধান্তেই বন্ধ রয়েছে, চালুর ব্যাপারে এখনো ভারতের সাড়া পাওয়া যায়নি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ছাত্ররা গেলে 1000 আর সাধারণ মানুষ গেলে 3000। চট্টগ্রামে অ্যাম্বুলেন্স নিয়ে চলছে রমরমা ব্যবসা। অভিযোগ পেয়ে শিক্ষার্থী, সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে সতর্ক করেন ব্যবসায়ীদের। পাশাপাশি বেশি দাম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় 2 ব্যবসায়ীকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়। এখান থেকে নিউ মার্কেট যেতে 3000 টাকা চাইলো, মানে লাশের গাড়ি। আমরা যখন গিয়ে এইসব আইডি কার্ড খুলে নর্মালভাবে গিয়ে জিজ্ঞেস করলাম, তখন আমাদেরকে 1200-1500, আমাদেরকে 1200-1500 বলতেছে। যখন একজন লাশ বের করতে চায়, ওদের ওরা অ্যাম্বুলেন্স সমিতিরা বেশিরভাগ বলতে চায় যে ওদের এখান থেকে লাশবাহী গাড়ি দিতে পারবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতি তদারকিতে মাঠে থাকলেও অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের সিন্ডিকেটের রমরমা ব্যবসা বন্ধ হয়নি। এমন বাস্তবতায় অ্যাম্বুলেন্সের ভাড়া তদারকিতে চট্টগ্রাম মেডিকেলের সামনে অভিযান চালায় শিক্ষার্থী, সেনাবাহিনী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন। আমাদের সমন্বয় একটা বিষয় আছে, তো এটা আমি যেটা শুনলাম ওইটা নাকি আজকে নাকি একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এটা নির্ধারণ করা হবে। এটা আপনাদের চাওয়া হইতে পারে না, এটা আমাদের চাওয়া। তাইলে উনারা আসে আমাদেরকে কেউ কিছু বলার এখতিয়ার রাখবে না, আমরা সেটা চাই। এর আগে অনিয়ম তদারকিতে দলটি অভিযান চালায় বিভিন্ন ফার্মেসিতে। মেয়াদোত্তীর্ণ, অবৈধ ও বিদেশি ওষুধ সহ নানা অনিয়ম পাওয়ায় 2 ব্যবসায়ীকে 2.5 লাখ টাকা জরিমানা করা হয়, ধ্বংস করা হয় ওষুধ। সার্বিক বিষয়াদি বিবেচনা করায় আমরা 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। একটাকে 1,50,000 টাকা, আরেকটাতে আমরা জরিমানা করেছি 1 লক্ষ টাকা। তো আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন না হয়। গায়ে মূল্যে যে ওষুধের দামগুলো থাকে তার থেকে অনেক সময় তারা বেশি চেয়ে নিয়ে নেয়। যাচাই বাছাই করছে, আমরা অলরেডি 2-3টা দোকান দেখেছি, এটাও দেখছি। দেখা যাক, আমরা হয়তো আশানুরূপ একটা ফলাফল পাবো এখান থেকে। এছাড়া শিক্ষার্থী ও সেনাবাহিনীর সমন্বয়ে বেশ কয়েকটি ওষুধের দোকানেও অভিযান চালানো হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চাকরি রাজস্বের আওতায় আনা, পুনর্বহাল ও বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করলেন স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা স্বেচ্ছাসেবীরা। তাদের দাবি, দীর্ঘদিন একই বেতন কাঠামো থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জীবনযাপন। চাকরিতে বৈষম্য দূর করার দাবিতে এবার রাজধানীর শাহবাগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। সোমবার দেশের বিভিন্ন জেলা থেকে এসে স্বাস্থ্যকর্মীরা জমায়েত হন জাতীয় জাদুঘরের সামনে। সমাবেশে তুলে ধরেন নানা বঞ্চনার কথা। বলেন, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকবেন রাজপথে। পৃথিবীর ইতিহাসে বিরল, 2011 সাল থেকে আজ অবধি আমরা একই বেতনে চাকরি করছি, 16,700 টাকা। আমাদের বেতন একই রয়ে গেছে 13 বছর, যেটা কোথাও নাই, শুধু আমরাই সেটা ভুক্তভোগী। আমাদেরকে বারবার চিঠি দেওয়া হয়েছে রাজস্বকরণের জন্য, কিন্তু আমাদেরকে রাজস্বকরণ করা হয় নাই। আমাদের দাবি একটাই, রাজস্বকরণ। রাজস্বকরণ ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না। 13 বছর ধরে বৈষম্যের শিকার, আমাদের এক দফা এক দাবি, আমরা রাজস্ব চাই। দীর্ঘদিন একই বেতন কাঠামো থাকায় মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান স্বাস্থ্যকর্মীরা। বলেন, সময় বেঁধে দেয়া নয়, এবার দাবি নিশ্চিত করতে চান তারা। বিক্ষোভে অংশ নেন স্বাস্থ্যকর্মীদের সন্তানেরাও। ওনারাই নিজেরাই কষ্ট পায় যে আম্মু তুমি কোথায় যাচ্ছ এই চাকরির জন্য রাজস্ব, তাহলে আমরাও যাব। শুধু আমার বাবা মা নয়, হাজারো বাবা মা, 14,000 বাবা মায়ের দাবি যে তারা রাজস্ব, এই রাজস্বটা তারা চায়। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শেষ হয় স্বাস্থ্যকর্মীদের সমাবেশ। এদিকে একই সময়ে শাহবাগে সড়ক অবরোধ করে চাকরি পুনর্বহালের দাবি জানায় পরিবার পরিকল্পনায় কর্মরত পেট পেয়ার স্বেচ্ছাসেবীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার। মিরপুরে শিক্ষার্থী হত্যায় শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা। আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে রিট। এবং 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ হাসিনার আত্মসাৎ করা $500 কোটি ফেরতে ইইউর সহযোগিতা চায় বিএনপি। ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা মির্জা ফখরুলের। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়।